আসসালামু আলাইকুম। গত পরশুদিন সরকারের উপদেষ্টা, যিনি আগে প্রধান উপদেষ্টা মানে দেশ সচিব ছিল, উনি এখন উপদেষ্টা হয়ে গেছেন। মোটামুটি সবার মধ্যে একটা ধারণা উনি সবকিছু প্রধান উপদেষ্টার সবকিছু উনি দেখাশোনা করেন। নানান ধরনের পলিসি উনি সবকিছু ঠিকঠাক করেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এই ধরনের একটা কথা বাজারে প্রচলিত আছে। তিনি চিনতে পারছেন, তিনি হচ্ছে মাহফুজ আলম। মাহফুজ আলম হচ্ছে আমাদের গরিবের সক্রেটিস। তিনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। বিগত 16-17 বছর যাবৎ উনি নানান ধরনের পরিকল্পনা করে এই আন্দোলনটা সফল করছে। বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো তো ঘাস কাটতেছিল বিভিন্ন ক্ষেত খামারে গিয়ে, সেই জন্য ওনারা রাজনৈতিক দলগুলো কোনো অবদান ছিল না। জুলাই আগস্ট বিপ্লবে জুলাই আগস্ট বিপ্লবে কোনো আন্দোলন আন্দোলনে এটা কোনো অবদান ছিল না, এটা নিশ্চিত। একমাত্র অবদান ছিল এই যে যারা মোটামুটি এখন দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে, সবাই না, উপদেষ্টার মধ্যে যারা সবাই না, এই 2-3 জন মিলিয়ে আর কিছু লোকজন মিলিয়ে এরাই সবকিছু হত্যাকর্তা আর কি। এরাই হচ্ছে মোটামুটি দেশের একটা এখন বর্তমান সরকারকে পরিচালনা করতেছে। তাদের কথাই সবকিছু, তারা যেটাই বলবে সেটাই। কারণ এরা বড়, এদের মধ্যে সবার, আমি যার কথা বলছি তার নাম তো নিশ্চয়ই জানেন, মাহফুজ আলম। উনি তো বড় মাস্টার মাইন্ড, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, সবকিছুরও মাস্টার মাইন্ড। দেশ কিভাবে যাবে সেটা নিয়ে ওনার অনেক চিন্তা ভাবনা। উনি অনেক জ্ঞানী লোক, ওনার জ্ঞানের কোনো সীমা নেই। আমাদের সৌভাগ্য এইরকম একটা লোককে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড়, অনেক কিছু। তো এই সৌভাগ্যবান লোককে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম অনেক আগে। তো আমি ওখানে বিস্তারিত বলছিলাম, তখন তখন উনি একটি কথা বলছিল যে পুরানো রাজনীতি পুরানো রাজনীতি বন্দোবস্ত বাদ দিতে হবে, নতুন রাজনীতি বন্দোবস্ত শুরু করতে হবে। সেটা নিয়ে আমার আমার একটা ভিডিও ছিল, আমি সেখানে আমার মতামত দিয়েছি। এখন আমার মতামত তার কিছু যায় আসে না, কারণ আমি তো কোনো রাজনৈতিক নেতাও না, কোনো বড় ধরনের কোনো সাংবাদিক না, কোনো সেলিব্রিটি কেউ না, আমি একজন সাধারণ জনতা, আম জনতা। আমি আমার কথাটা বল। তো উনি বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্রীয় পদে থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যেটা উচিত না। এটা বলা কোনো ধরনের শোভা পায় না, কারণ রাষ্ট্রের পদ থেকে কোনো কিছু বললে সেটা রাষ্ট্রের হয়ে যায়, সরকারি পদ থেকে কোনো কিছু বললে সেটা সরকারের বাসক হয়ে যায়। এটা এটা মনে রাখতে হবে। এটা এগুলাকে মাথায় যদি না রাখেন, তাহলে আপনি যত বড় বুদ্ধিজীবী হন, যত বড় মাস্টার মাইন্ড হন, সবকিছু বিতা যাবে। উনি পার্ক নিয়ে গত পরশুদিন একটা পোস্ট দিয়েছে, দীর্ঘ পোস্ট, অনেক বড় পোস্ট, অনেক কিছু লিখেছেন। উনি মোটামুটি বলতে চেয়েছে, ভারত যেমন বলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই, ঠিক তেমনি ওনার কথাতে ফুটে উঠেছে যে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই উনি। অখণ্ড অখণ্ড উনি এখানে একটা মানচিত্র দিয়েছে, সেই মানচিত্রটা অনেক পুরানো, এটা অনেকে ব্যবহার করছিল যখন 47 সালে দেশ ভাগ হচ্ছিল। তখন প্রথমে ছিল 3টা ভাগ হওয়ার কথা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টা ভাগ হয়েছিল। বাংলাদেশকে নিয়ে যে একটা পরিকল্পনা ছিল, ভৌগোলিক ম্যাপ আঁকা হয়েছিল, সেটার পক্ষে তখনকার গুণীজনরা সবাই কথা বলছে। তবে পরবর্তীতে সেটা হয় নাই। তো উনি ওই ম্যাপটা দিয়েছে, ওই ম্যাপটা দিয়ে উনি বলছে ওইভাবে বাংলাকে স্বাধীন করতে হবে। তার মানে উনি বলতে চাচ্ছে যে ভারতের 7 সিস্টার আছে, 7টা রাজ্য, সে রাজ্যগুলা কলকাতা, ত্রিপুরা, আসাম, মোটামুটি কলকাতা পর্যন্ত, পশ্চিমবঙ্গ পর্যন্ত যা নিয়ে সবগুলা নিয়ে একটা দেশ করে গড়তে হবে। ওনার পরিকল্পনা হচ্ছে এটাই। মোট সার্বভৌম হচ্ছে সবাই ওই পূর্ব বাংলাকে নিয়ে, আর 7 সিস্টার সহ বাংলাদেশের পরিধি বড় করে একটা রাষ্ট্রকরণ করবে উনি। আচ্ছা, উনি কি ভারত একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্রের উপর এভাবে হস্তক্ষেপ করতে পারে? পারে না। তা উনি আবার দায়িত্বে বসে, উনি একজন উপদেষ্টা মন্ত্রী, উনি একজন মন্ত্রী। উনি প্রধান উপদেষ্টার সচিব ছিল, তাতে ওনার মান সম্মান গেছে, যেহেতু উনি একজন মাস্টার মাইন্ড, ওনার তো একটা মান সম্মান আছে। সেই জন্য উনি মন্ত্রী হয়ে গেছেন।
মন্ত্রী যেহেতু ক্ষমতা এখন তাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে, উনি মন্ত্রীও হতে পারবেন, প্রধানমন্ত্রীও হতে পারবেন, যা ইচ্ছে তা হতে পারবেন, যেহেতু ক্ষমতা ওনাদের হাতে। সেই জন্য উনি মন্ত্রী হয়েছেন ওনার সম্মান বাড়ানোর জন্য। কিন্তু ওনার যে সম্মান বাড়ালো, তো উনি একজন মন্ত্রী হিসেবে আরেকটি স্বাধীন রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করতে পারে না, অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পারেন না। উনি যদি আমার মতো আমজনতা হতো, কথাটা বললো কি না বললো কি, আমরা অনেকে এরকম আলোচনা করি, আমরা বিভিন্ন জায়গায় বসলে আমরা আলোচনা করি এই দেশটা নিয়ে, ওইটা নিয়ে, ওইটা নিয়ে, যদি আমাদের দেশটা হতো এরকম হতো, এরকম, এটা আমাদের মধ্যে থাকে কথাগুলো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রের একটা সরকারের প্রধান হয়ে, সরকারের অংশ হয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আপনি যতই বড় মাস্টার মাইন্ড হোক, আপনার নামে মাহফুজ আলমের নামে বাজারে একটা কথা প্রচলিত আছে, উনি হিজবুত তাহরিরের একজন সদস্য। সত্য মিথ্যা জানি না, শুনছি, সবাই জানে, বিষয়টা ওপেন সিক্রেট, এটা এটা গোপন করার কিছু নাই। উনি যে হিজবুত তাহরিরের একজন সদস্য সেটা সবাই জানে। তো আমি সেরকম জানি, এবং ওনারা আচার আচরণ দেখলেও সেরকমই আমার কাছে মনে হয়। যা হোক, ওইটা অন্য অন্য ব্যাপার। তো উনি এভাবে, উনি আমার পোস্টটা 2 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছেন। কিন্তু উনি ডিলিট করে দিলে কি হবে, এটা তো এখন তো আধুনিক যুগ, এখন তো প্রযুক্তির যুগ, এখন সবার হাতে হাতে স্ক্রিনশট আছে। এই স্ক্রিনশটটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এটা নিয়ে একটা প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। আমরা ভারতের সাথে আমাদের শত্রুতা শুরু হয়েছে মাফিয়া হাসিনা ক্ষমতা আসার পর। আমাদের দেশকে ধ্বংস করার, গণতন্ত্র ধ্বংস করার পিছনে একমাত্র দোষী ব্যক্তি হচ্ছে ভারত। ভারতের কারণে আজকে আমাদের এই অবস্থা। ভারত চেয়েছিল বাংলাদেশে তার একজন পাপেট সরকার রাখতে, যে সরকার তার কথায় উঠবে, বসবে। তো তারা সেই হিসাবে শেখ হাসিনার মতো একজন বান্দি পেয়েছিল, যে বান্দিটা সরকারের কথা ভারতের কথা উঠতো আর ভারতের কথা বসতো। সেরকম একটা সরকার চাচ্ছে এখন ভারতের। ভারত যে হাসিনা ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করে নাই, করছে না, এর কারণ কি? তাছাড়া এই যে ভারতের মিডিয়া হাসিনার পতন হওয়ার পর, এটা তো ভারতের পরাজয়। 24-এ অভ্যুত্থানটা ভারতের পরাজয়। হাসিনার চেয়ে বিশেষ করে ভারতের বেশি পরাজয়। তো ভারতের সরকার বলছে বিধায় ভারতের মিডিয়া যেভাবে উঠে পড়ে লিখেছে বাংলাদেশের বিরুদ্ধে নানান গুজব সৃষ্টি করতেছে, কোনো তথ্য প্রমাণ ছাড়া খবর পরিবেশন করতেছে। এগুলো কেন করতেছে? কারণ ভারত চাচ্ছে বাংলাদেশ একটা হাসিনা ছাড়া বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র, এটা প্রতিষ্ঠিত করতে চায়। সেই জন্য তো আমাদের কথা বলতে হিসাব করে কথা বলতে হবে। ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেন এমন কেউ সরকারে না আসে যেটা ভারতের জন্য হুমকি হতে পারে। সেই জন্য তারা হাসিনাকে বছরের পর বছর বসিয়ে রেখেছিল। তো ভারত তার স্বার্থ চিন্তা করতেই পারে, স্বাভাবিক। আমরা আমাদের স্বার্থ চিন্তা করবো, এটা স্বাভাবিক। এখন তখন তো হাসিনা আমাদের স্বার্থ চিন্তা করে নাই। এখন নতুন যুগের নতুন সূচনায় আমরা চিন্তা করতেছি আমাদের স্বার্থ চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরাও ভারতের সাথে সম্পর্ক চাই, সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। গিভ অ্যান্ড টেক, দিবেন নিবেন, দিবেন নিবেন, নিবেন দিবেন, গিভ অ্যান্ড টেকের মধ্যে। এর বাইরে কিছু হবে না। এর বাইরে ভারতের সাথে আমাদের কোনো কিছু হতে পারে না। ভারত আমাদের হুমকি দিবে, আমরা ভারতকে হুমকি দিব। এটাই হচ্ছে নিয়ম, প্রতিটা রাষ্ট্রের এটাই নিয়ম। কিন্তু আপনি জোর করে একটি দেশের রাজ্যকে নিজের দেশের বলে দেশ গড়ে তুলবেন, এরকম স্বপ্ন দেখবেন, এরকম পরিকল্পনা করবেন, এটাকে সারা বিশ্ব একটা অন্য দৃষ্টিতে দেখে। এটা একটা জঙ্গি হিসাবে দেখে, সন্ত্রাসবাদ হিসাবে দেখে। ভারত এমনিতে বর্তমান ক্ষমতা আছে একজন হিন্দুত্ব উগ্রবাদী সরকার, তার উপর যদি আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তিরা এইসব করে, তাহলে বিষয়টা কিন্তু আরো মারাত্মক হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। ভারত একটি শক্তিশালী দেশ, সারা বিশ্বে ভারতের প্রভাব আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে আমেরিকা বাংলাদেশের পক্ষে কথা বলছিল এবং বাংলাদেশকে একটা স্বপ্ন দেখিয়েছিল 24শে আগস্টের আগে, সে আমেরিকার চূড়ান্ত পদক্ষেপ টেকে দিয়েছিল ভারত। তাহলে ভারত যদি শক্তিশালী না হতো, ভারত কি এটা টেকে দিতে পারতো? পারছে, কারণ ভারত শক্তিশালী। তাহলে সে শক্তিশালীর বিরুদ্ধে আমাদেরও টেকনিক করে আগাতে হবে। এখন এইভাবে আপনি ভারতের রাষ্ট্রকে নিজের রাষ্ট্র করে ফেলবেন, এরকম দাবি করবেন, এটা তো ঠিক না। আর তাছাড়া ভারতের যে রাষ্ট্রগুলোকে আপনি নিবেন বলতেছেন, অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেছেন, অখণ্ড বাংলা কি করতে পারবেন? প্রথমে কলকাতার গুলো আসবে, কলকাতার গুলো রাজি হবে, সেভেন সিস্টারের লোকজন রাজি হবে, তারা তারা কি বাংলাদেশের সাথে আসতে চাইবে?
জীবন গেলেও তো আসতে যাবে না। কারণ বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশ একটা দুর্বল রাষ্ট্র। সে রাষ্ট্র কেন ভারতের অন্যান্য রাজ্যগুলো আসবে? আর এটা তো বেশিরভাগই জাতিগতভাবে আমাদের একটা সমস্যা আছে। তাহলে এইসব কথা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এই ধরনের আজে বাজে কথা বলার তো কোনো অর্থ হয় না। এর আগেও আপনি বলছেন সবসময় আপনার একটাই ডায়লগ, বন্দোবস্ত। আপনি শুধু বন্দোবস্ত নিয়ে পড়ে থাকেন। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, দেশের মধ্যে যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সমাধান না করে 24শে অভ্যুত্থানের পর যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, উবায়দুল কাদের দীর্ঘদিন দেশে ছিল, সর্বশেষ নভেম্বরের 8 তারিখ দেশ থেকে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার সহযোগিতা কারা করছে এগুলা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই। আপনার সবসময় আমরা কথার মধ্যে আমি দেখি বন্দোবস্ত, বন্দোবস্ত করতে হবে, বন্দোবস্ত করতে হবে। আপনি অনেক বড় বন্দোবস্তকারী, অনেক বড় জ্ঞানী গুণী মানুষ। আপনার মতো জ্ঞানী গুণী লোক বাংলাদেশের ইতিহাসে আসে নাই। ওইরকম আপনি জ্ঞানী গুণী লোক। তা জ্ঞানী গুণীটা এই দেশের মধ্যে খাটান না, দেশের মধ্যে কিছু একটা করতে পারেন কিনা দেখান না। অন্য রাষ্ট্র নিয়ে মাথা ঘামানোর কি দরকার আছে? আর একজন হাতে অস্ত্র তুলে দেওয়ার কি দরকার আছে? এটা তো এখন এটা নিয়ে আমাদের পিছনে লেগে থাকবে। এটা তো এখন বিশ্ববাসীর কাছে প্রচার করতে হবে, সুযোগ পাবে যে দেখো বাংলাদেশ একটা জঙ্গি সরকার ক্ষমতায়। তাহলে এটা আপনারা তো জেনে শুনে একটা একটা সংঘর্ষের সৃষ্টি করতেছেন। হ্যাঁ, আমরাও তো ভারতের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করতে চাই। ভারত যে আমাদের গণতন্ত্র ধ্বংস করছে তার একমাত্র দায়ী ভারত। এর বিরুদ্ধে আমাদের মধ্যে খুব আছে। সেই জন্য আমরা বলতেছি এখন থেকে যা হবে গিভ এন্ড টেকের মাধ্যমে হবে, দেয়া নেওয়ার মাধ্যমে হবে। এককভাবে হাসিনা বান্দি যেভাবে করছে সেভাবে হবে না। ভারত আমাদেরকে 2 আঙ্গুল দেখালে আমরা 1 আঙ্গুল দেখাবো। তার মানে এই না ভারতের অংশকে আমি আমার নিজের বলে দাবি করব, আমি নিজে নিয়ে নেব সেরকম পরিকল্পনা করব। অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ওইরকম ভাবনা করা যায় না। আপনি যেটা করছেন মারাত্মক অন্যায় করছেন। এটার ফল সামনে কিভাবে পড়ে সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। তাছাড়া এইভাবে কথা বলে এই যে আপনি অখণ্ড বাংলাদেশ করার ম্যাপটা দিচ্ছেন এবং আপনার কথার মধ্যে ফুটে তুলছেন, এই যে এটা যদি ভারতের জনগণও যদি আমরা যেভাবে ভারতের বিরুদ্ধে কেঁপিয়ে গেছি, ভারতের জনগণও যদি আমাদের বিরুদ্ধে কেঁপিয়ে উঠে, অলরেডি ভারতের জনগণকে কেঁপিয়ে তোলার জন্য তাদের মিডিয়াগুলো দিন রাত পরিশ্রম করতেছে, দিন রাত বাংলাদেশের বিরুদ্ধে গুজব খবর প্রচার করতেছে, তথ্যহীন বাজে সব ধরনের আজগবি সবগুলো নিউজ প্রচার করতেছে তাদের জনগণকে কেঁপিয়ে তোলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে। তখন বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতের জনগণ কেঁপিয়ে উঠে, তাহলে বিষয়টা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করা দরকার। আন্দোলন করা, আন্দোলন করে একটা সরকারকে হটানো আর রাষ্ট্র পরিচালনা করা দুটোই ভিন্ন কথা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি আন্দোলনের প্রতিবাদ করতে পারবো, কিন্তু আমার দ্বারা তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। রাষ্ট্র পরিচালনাটা একটা আর্ট, একটা শিল্প। আপনারা সেটা জানেন না। আপনারা শুধু আপনাদের কাজ হচ্ছে আন্দোলন করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। অতএব যেটা পেয়েছেন সেটাকে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে অন্তত চুপচাপ থাকেন। না হলে পদত্যাগ করে আপনার নামে যে সংগঠনটা আসে বা আপনাকে যে সংগঠনের লোক বলে সে সংগঠনে আপনি চলে যেতে পারেন। এই ধরনের হুটকাট মন্তব্য করে দেশকে বিপদের মধ্যে ফেলার কোনো অধিকার আপনার নাই। আপনার কথাবার্তা হিসাব করে বলবেন। দেশের মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। দেশের মধ্যে কি কি সমস্যা বিরাজ করছে সেগুলো সমাধানের চেষ্টা করুন। হয়তো অন্য দেশের সাথে বিবাদে জড়ানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তখন আমি সেটা প্রতিবাদ করব, তখন আমি সেটা পদক্ষেপ নিব। কিন্তু অহৈতু আরেকজনের গায়ে পড়ে ঝগড়া করা, এটা মোটেও রাষ্ট্রীয়, অন্তত আমি করতে পারবো কিন্তু আপনি করতে পারবেন না। আপনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, অতএব আপনাকে হিসাব করে কথা বলতে হবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।